কলকাতা শহরের একেবারে কেন্দ্রে হুগলি নদীর ধারে প্রিন্সেপ ঘাট। জায়গাটা অনেকেরই খুব চেনা, হ্যাঁ, খুবই পরিচিত একটা ল্যান্ডমার্ক। কিন্তু শুধু চেনা ল্যান্ডমার্ক হিসেবে নয়, এর ভেতরে যে ইতিহাস, স্থাপত্য আর সময়ের সঙ্গে এর বদলে যাওয়ার গল্পটা আছে, সেটা হয়তো অনেকে সেভাবে খেয়াল করেন না। ঠিক। আমাদের কাছে যে সূত্র আছে প্রিন্সেপ ঘাটের ইতিহাস ও আকর্ষণ, সেটা ধরেই আজ আমরা এর গভীরে একটু ডুব দেব। তো শুরুটা কবে হয়েছিল এর? মনে হয় ব্রিটিশ আমলেই, তাই না? হ্যাঁ, একদম। এর প্রতিষ্ঠা সালটা হলো 1841। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা তৈরি করে। আচ্ছা। আর নামটা রাখা হয় জেমস প্রিন্সেপের নামে। তবে জেমস প্রিন্সেপ শুধু একজন ব্রিটিশ আধিকারিক, ব্যাপারটা কিন্তু তা নয়। তাই নাকি? নামটা শুনেছি বটে, কিন্তু তার আসল গুরুত্বটা কি ছিল? জেমস প্রিন্সেপ ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচ্যবিদ্যা বিশারদ আর কলকাতার এশিয়াটিক সোসাইটিরও একজন খুব প্রভাবশালী সদস্য। ও আচ্ছা। তার সবচেয়ে বড় কাজ, বলতে গেলে যুগান্তকারী কাজ, হলো প্রাচীন ভারতীয় লিপি, ধরুন ব্রাহ্মী আর খরষ্টি লিপি, হ্যাঁ হ্যাঁ, সেগুলোর পাঠোদ্ধার করা। ভাবুন একবার, এর ফলেই কিন্তু সম্রাট অশোকের শিলালিপিগুলো পড়া সম্ভব হয়েছিল, যেগুলো এতদিন বোঝাই যায়নি। তার মানে তো ইতিহাসের একটা বিরাট দিক খুলে গিয়েছিল এর ফলে। একদম। শুধু অশোকের নির্দেশ নয়, প্রাচীন ভারতের রাজনীতি, সমাজ, ধর্ম, এই সব কিছুর একটা অজানা অধ্যায় জানা গেল, যেটা আগে শুধুই হয়তো কিংবদন্তি ছিল। ভারতীয় প্রত্নতত্ত্ব, মুদ্রাবিদ্যা, এসবেও তার বিরাট অবদান। দারুণ ব্যাপার। তার মানে নামের পেছনে এত গভীর তাৎপর্য। আচ্ছা, এবার যদি সৌধটার দিকে তাকাই, এর স্থাপত্য শৈলীও তো খুব সুন্দর। ঠিক। এই যে সাদা প্যালাডিয়ান বারান্দা, ডোরিক স্তম্ভ, এই ডিজাইনটা কেমন? সেই সময়ের নিরিখের গুরুত্ব কি ছিল? দেখুন, ডব্লিউ ফিটজেরাল্ডের নকশা এটা তৈরি। এটা আসলে গ্রিক আর গথিক স্থাপত্য শৈলীর, বলতে পারেন একটা পুনরুজ্জীবনের দারুণ উদাহরণ। আচ্ছা। এর সাদা প্যালেডিয়ান বারান্দা বেশ ক্লাসিক্যাল দেখতে, আর তার সাথে ওই যে ডোরিক স্তম্ভগুলো বেশ একটা বলিষ্ঠ ভাব আনে। সব মিলিয়ে হুগলি নদীর তীরে একটা অসাধারণ দৃশ্য তৈরি করে। আর ওই উজ্জ্বল সাদা রংটা একটা স্নিগ্ধ কিন্তু বেশ রাজকীয় চেহারা দেয়, তাই না? 19 শতকের মাঝামাঝি কলকাতায় এই ধরনের ইউরোপিয়ান ক্লাসিক্যাল স্টাইলটা খুব চলত আর কি। শহরের ওই ঔপনিবেশিক চরিত্রটা ফুটে উঠত এতে। বোঝা গেল। আচ্ছা, ব্রিটিশ আমলে এর ব্যবহারটা ঠিক কী রকম ছিল? শুধু কি অফিসার বা গণ্যমান্যদের নামার জেটি হিসেবেই? মূলত সেটাই ছিল প্রধান কাজ। ব্রিটিশ আধিকারিক, গণ্যমান্য ব্যক্তিরা নৌকা এসে এখানেই নামতেন। তবে শুধু আনুষ্ঠানিক ব্যবহার নয়, তখনকার অভিজাত সমাজের কাছে এটা অবসর কাটানোরও খুব প্রিয় জায়গা ছিল। ও তাই? হ্যাঁ, নদীর ধারে সন্ধেবেলা বেড়ানো, ছোটখাটো পিকনিক, ঠান্ডা বাতাস উপভোগ করা, এই সবই চলত। আজকের এত ব্যস্ততার জায়গায় এককালে হয়তো শুধু ঘোড়ার গাড়ির শব্দ আর নদীর ধারে টিমটিমে গ্যাস বাতির আলো। ভাবা যায়? সত্যি, সময়ের সঙ্গে কি দারুণ পরিবর্তন! আমূল বদলে গেছে দৃশ্যপটটা। সেই বদলের কথাই যদি বলি, এখনকার প্রিন্সেপ ঘাট তো একেবারে অন্যরকম দেখতে লাগে। একদম। এই যে সৌন্দর্যায়ন, এই পরিবর্তনটা কবে বা কিভাবে হলো? এটা শুরু হয়েছে মূলত 2001 সাল থেকে। কলকাতা পৌর সংস্থা আর পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, ওরা একসঙ্গে সৌধটা আর নদীর সামনের অংশটা, হ্যাঁ, রিভারফ্রন্টটা, সেটার পুনরুদ্ধার আর সৌন্দর্যায়নের কাজ শুরু করে। হ্যাঁ। এখন তো সুন্দর বাগান, ফোয়ারা, বসার জায়গা, দারুণ লাইটিং সব আছে। হ্যাঁ, রাতের বেলা খুব সুন্দর লাগে। পুরো এলাকাটাই এখন রিভারফ্রন্ট বিউটিফিকেশন প্রকল্পের অংশ। টালি বাঁধানো হাঁটার পথ, সুন্দর করে গাছপালা লাগানো হয়েছে, দেখতেও ভালো লাগে, আর ঘোরার জন্য খুব আরামদায়ক হয়েছে। আর যাতায়াত, শহরের অন্যান্য জায়গা থেকে এখানে আসাটা কতটা সহজ? যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুব ভালো। প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনটাই তো আছে, চক্র রেলের অংশ যেটা। হ্যাঁ, ঠিক। ওটা দিয়ে শহরের প্রায় সব দিক থেকেই সহজে আসা যায়। আর ঠিক এর পেছনেই তো বিশাল বিদ্যাসাগর সেতু, দ্বিতীয় হুগলি সেতু, যেটা 1992-তে তৈরি হয়েছিল। হ্যাঁ, ঠিক। রাতের বেলা ওই আলো ঝলমলে সেতু আর নদীর জলে তার ছায়া, এটা এখন কলকাতার অন্যতম সেরা একটা দৃশ্য, ফটোগ্রাফারদের খুব প্রিয় জায়গা। একদম। একদিকে ঐতিহাসিক সৌধ, অন্যদিকে আধুনিক ব্রিজ, দারুণ একটা কন্ট্রাস্ট। ঠিক তাই। আর এখনকার আকর্ষণ বলতে, মানুষজন এখন মূলত কি করতে আসেন এখানে? দেখুন, সূর্যাস্তের দৃশ্যটা তো অসাধারণ। স্থানীয় মানুষজন, পর্যটক সবার কাছেই খুব জনপ্রিয়। নদীর ধারে নৌকো চড়া যায়,
হাতে টানা নৌকোও আছে, আবার ওই মোটর লাগানো ভটভটিও আছে। আচ্ছা। এছাড়া আজকাল তো প্রি ওয়েডিং ফটোশ্যুটের খুব চল হয়েছে, সিনেমা, মিউজিক ভিডিও শুটিংও হয়। এটা একটা হটস্পট হয়ে গেছে বলতে পারেন। হ্যাঁ, প্রায়ই দেখা যায়। আর অবশ্যই বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বা পরিবারের সাথে ঘুরতে ঘুরতে ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম এইগুলো খাওয়া, এই অভিজ্ঞতাটাও কিন্তু প্রিন্সেপ ঘাটের একটা অংশ হয়ে গেছে। ঠিক। মাঝে মাঝে নদীর ধারে ছোটখাটো গান বাজনা বা অন্য সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। তার মানে প্রিন্সেপ ঘাট এখন শুধু একটা ঐতিহাসিক স্থাপত্য নয়, রীতিমতো কলকাতার দৈনন্দিন জীবনের একটা অংশ। একেবারে। এটা ঔপনিবেশিক ইতিহাস আর আধুনিক কলকাতার যে স্পিরিট, তার একটা চমৎকার মিশ্রণ। একদিকে ব্রিটিশ আমলের কলকাতার গুরুত্ব মনে করায়, আবার স্বাধীনতার পর শহরটা কিভাবে নিজেকে বদলেছে সেটাও দেখায়। আজও পরিবার, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকা, কলেজের ছাত্রছাত্রী, পর্যটক সবার আনাগোনায় জায়গাটা সবসময় জীবন্ত থাকে। এটা শুধু একটা দেখার জায়গা নয়, কলকাতার মানুষের আবেগের সাথেও জড়িয়ে গেছে। সব মিলিয়ে দেখলে প্রিন্সেপ ঘাট সত্যি শুধু একটা সুন্দর কাঠামো নয়, এটা জীবন্ত ইতিহাস, বর্তমানের একটা বিনোদন কেন্দ্র আর কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের একটা খুব গুরুত্বপূর্ণ প্রতীক। ঠিক। এর প্রতিষ্ঠা থেকে আজকের ব্যবহার সবকিছুই শহরের পরিচয়ের সাথে জড়িয়ে আছে। এখানে একটা জিনিস কিন্তু ভাবার মতো। কি বলুন তো? কিভাবে একটা স্থাপত্য, যেটা হয়তো তৈরি হওয়ার সময় ঔপনিবেশিক শাসন বা ক্ষমতার প্রতীক ছিল, সময়ের সাথে সাথে তার মানেটা পাল্টে যায়। হ্যাঁ, সেটা ঠিক। সেটা ধীরে ধীরে সাধারণ মানুষের অবসর, আনন্দ, স্মৃতি, সংস্কৃতির অংশ হয়ে ওঠে। প্রিন্সেপ ঘাটের এই যে রূপান্তর, এটা আমাদের দেখায় যে কোনো স্থান বা সৌধের তাৎপর্য আসলে স্থির নয়। সেটা প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের ব্যবহার আর অনুভূতির সঙ্গে সঙ্গে বদলাতে থাকে। এই